প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে 52 টিভির সরাসরি আলোচনার অনুষ্ঠান আজকের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা অথবা সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় ছাত্র রাজনীতি, আলোচিত সমালোচিত। আর এই বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং তিনজনই সাবেক ছাত্রনেতা। আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে তাদের পরিচয় করে দিয়ে আছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সংহতি এবং সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আমি শুরুতে শেয়ার করেছি আপনাদের সাথে যে আজকে আমরা আলোচনা করব ছাত্র রাজনীতি, আলোচিত এবং সমালোচিত। বেশ কয়েকদিন ধরে আমাদের ছাত্র নেতা অথবা ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত তাদের কিছু ঘটনা বেশ গণমাধ্যমে আলোচিত সমালোচিত হয়েছে। ছাত্র রাজনীতির অতীত বর্তমান বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আপনারাই একাধিক মিডিয়াতে আপনারাই তিনজনই কথা বলেছেন। আমরা আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি এভাবে, আমি যে প্রশ্নটি রাখতে চাই যে ছাত্র রাজনীতি ক্রমান্বয়ে কেন এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে ছাত্রদের প্রতি সমাজ এবং রাষ্ট্রের ভরসা ছিল সেই ভরসাটি কিন্তু এখন আর থাকছে না। শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে যারা আলোচনায় যুক্ত হয়েছেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে দর্শক শ্রোতা আছে তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সেক্টর ওয়ারি যদি আপনি ইতিহাস বিশ্লেষণ করেন, আমাদের দেশ সৃষ্টির সাথে মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবথেকে যে কমিউনিটি ইতিহাসের বড় হবে সেটি হচ্ছে বাংলাদেশের। তারা ভাষা, স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের মুক্তি এবং অন্যান্য শ্রেণী পেশার বাইরে একসময় আদমজিতে যখন শ্রমিকের উপরে গুলি হতো তখন প্রথম মিছিলটি বের থাকা বাংলাদেশের ছাত্রদের গৌরবোজ্জ্বল যেত। আজকেও আপনি দেখবেন করোনাকালে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা কখনো রাজনীতির ব্যানারে আবার কেউ রাজনীতির বাইরে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং দাঁড়াচ্ছে। এর মধ্যে মাঝে মধ্যে আমরা যে খবরগুলো দেখি নেতিবাচক অস্বীকার করা যাবে না, প্রায় সেই খবরগুলো শিরোনাম হয়। অনেক সময় ইতিবাচক অনেক ঘটনাগুলো শিরোনাম হয় না। কেন এই ঘটনাগুলো শিরোনাম হয় তার একটা বড় কারণ হচ্ছে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের পেছনে এবং তাদের সাথে একটা রাজনৈতিক সম্পর্ক আছে এবং একটা রাজনৈতিক পরিচয়। আজকে আপনি এই সময়কালে গত 2 দিন ধরে সব থেকে আলোচিত বিষয় এমসি কলেজের ঘটনা, তাই তো? সিলেট এমসি কলেজের এই ঘটনাটি কি এই প্রথম? নিশ্চয়ই। সিলেট এমসি কলেজে 3 বছর আগে আপনার মনে থাকার কথা এই এমসি কলেজে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে, গান পাউডার ছিটিয়ে এই এমসি কলেজে হোস্টেল দিয়ে দেওয়া হয়েছিল। কারা করিয়েছিল? গত পরশুদিন যারা একজন নারীকে তার স্বামীর সামনে থেকে গাড়ি চালিয়ে এবং ফ্রি ইলনেস টাইম যারা অপহরণ করেছে তাদের কেউ কেউ সেই ঘটনা। তার মানে হলো আজকে আপনি যেটা দেখছেন খুবই মজা লাগছে। আমি সামাজিক মাধ্যমে লিখেছি, একটি ঘটনা ঘটার পর আমরা বলছি এদের আসলে এদের কোনো পরিচয় নেই, সন্ত্রাসীদের কোনো দল। মজার ব্যাপার হচ্ছে সন্ত্রাসীদের দল আছে যারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন। আজকে 20 বছর বয়সের যে তরুণটি আমাদের এখানে পলিটিক্যাল রেজিম যে চেঞ্জ হওয়ার ফলে আমরা অনেক সময় ইতিহাসগুলো আমরা ভুলে যাই। আমাদের এখানে রাষ্ট্র ক্ষমতায় যারা যখন থাকেন তারা এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এই কাজগুলি করেন। আর উদাহরণ হচ্ছে আমরা আজকে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগের কথা বলবো, কিন্তু
ক্ষমতার কাছাকাছি থাকার কারণে ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ে জাতীয় পার্টি যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন বিশ্ববিদ্যালয়ের তাদের সভাপতি আব্দুল হামিদ আর হাতের কবজি কেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে। আমরা জি এখানে আলোচনা করতে গিয়ে কখনোই আমরা সামনে আনবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনলের সামনে, বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে বসুনিয়া তরুণ রাউফুল বসুনিয়া যাকে হত্যা করেছিল এর সাথে নতুন বাংলার ছাত্র। আজকে বাংলাদেশের কোথাও আপনি নতুন বাংলার ছাত্র সমাজকে পাবেন না। আজকে সব জায়গায় পাচ্ছে ছাত্রলীগ। আবার এই আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, এই ছাত্রলীগ আমরা অনেক জায়গায় দেখেছি। আমাদের দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা, আমি দেখেছি যে তারা মিছিল করে না। সুতরাং আজকে আপনি যে কথাগুলি বলছেন যে এই ঘটনার সাথে এর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, আমি জিজ্ঞেস করবো, অসর ভাই হয়তো বলবেন যে দিনাজপুরে যখন টিএমএর উপরে হামলা হলো, দেখা গেল যুবলীগের একজন নেতা জড়িত, সঙ্গে সঙ্গে আমরা সমস্বরে এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে ব্যবহার করে আমরা বলার চেষ্টা করলাম এদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি তখনও কয়েকটি টেলিভিশনে জিজ্ঞেস করেছি, জি আজকেও জিজ্ঞেস করবো, আচ্ছা ধরেন সিলেট এমসি কলেজের যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ধর্ষণের সাথে জড়িত, এরা যদি বিএনপি ঘরানার কেউ হতো, আপনি কি বলতেন সন্ত্রাসীদের কোনো রাষ্ট্রীয় রাজনৈতিক পরিচয় নেই? নিশ্চয়ই বলতেন। তখন আপনি তার রাজনৈতিক পরিচয়টাকে সামনে নিয়ে আসেন। এখন আপনি যদি আমাকে সময় দেন, এই কাজটি কেন হচ্ছে, জি বাংলাদেশের শুনবো। ওই যে ইতিহাসের কথা বললাম, আমি শেষ করে দিচ্ছি, জি বাংলাদেশের যে ইতিহাসের কথা বললাম, সেই ইতিহাসে ছাত্র এবং শ্রমিক আন্দোলন হাতে হাত রেখে ইতিহাস রচনা করেছে, বারবার জয় ছিনিয়ে এনেছে। আজকে সেই ছাত্র এবং শ্রমিক আন্দোলন বাংলাদেশের সব থেকে বেশি প্রশ্নের মুখে। যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন ছাত্র দলের কাঁধে এই ধরনের অসংখ্য কি বলে অন্যায় কাজের দায় তাদেরকে নিতে হয়। যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন ছাত্রলীগকে নিতে হয়। কিন্তু জি আমি মনে করি এই ঘটনাগুলি আওয়ামী লীগ বিএনপির দায়ের পাশাপাশি, এবং সেই ঘটনাগুলি ক্রমশই বাড়ছে। বিএনপির সময় যেটুকু হয়েছে, এখন তার থেকে কয়েকশো গুণ বেড়েছে, এটি অস্বীকার করা যাবে না। জি কিন্তু জি এর পেছনে একটি চক্র আছে, সেই চক্রটিকে আমরা কখনোই সামনে আনি না। যদি সেই আলোচনা চক্রের সেই আসে, চক্রের বিষয়টি আমি আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে শুনবো। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, শেখ রবিউল আলম। আপনার কাছে যেটি জানতে চাই, আমাদের যেমনটি শরীফুজ্জামান শরীফ ভাই বলছিলেন যে আসলে বিএনপি যখন ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনের প্রভাব বেড়ে যায়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনের প্রভাব বেড়ে যায়। এই যে আদর্শের পরিবর্তে অর্থ এবং ক্ষমতা দ্বারা ছাত্র নেতারা যে প্রভাবিত হয়, এবং সেইভাবে আপনারা যখন রাজনীতি করেছেন, এখন যেভাবে ছাত্র নেতাদের মানে চলতে গেলে কয়েকশো বাইক দরকার হয়, তারা জনসভায় গেলে তাদের মানে আলাদাভাবে তাদের যেতে হয়, তাদের নামে ত্রণ দরকার হয়, তাদের পিছনে শত শত মানে ফলোয়ার না থাকলে তারা আসলে নিজেদেরকে নেতা মনে করতে পারছে না। এই যে সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন হচ্ছে, আমাদের যে দুটি বড় রাজনৈতিক দল, তারা তো তাদের ছাত্র নেতাদেরকে যদি সঠিকভাবে তৈরি করতে না পারে, তাহলে পরবর্তী জাতীয় নেতৃত্ব তো এরাই তো জাতীয় পর্যায়ে আসবে। তাহলে আমাদের জাতীয় নেতৃত্বের জায়গাটির অবস্থা কেমন হতে পারে? আপনার মতামত শুনতে চাই, শেখ রবিউল আলম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 52 টিভির আজকের বাংলাদেশের দর্শকদের। আপনি দুটি রাজনৈতিক দলের ছাত্র নেতারা যেভাবে বেড়ে উঠছে, যেভাবে বিকশিত হচ্ছে, যে বর্ণনা দিয়েছেন তার সাথে আমি কিছুটা দ্বিমত করব। তবে আমি ওই জায়গায় একমত আছি যে বাংলাদেশে যে দল ক্ষমতায় থেকেছে সেই দলের ছাত্র সংগঠন বা সেই দলের একটা প্রভাব বাংলাদেশের কর্তৃত্ব সবসময় বাংলাদেশের রাজনীতিতে ছিল। বাট এখন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ, তার যে ছাত্র সংগঠনের যে কর্তৃত্ব, যে অত্যাচার, যে পীড়ন, যে ক্ষমতার অপব্যবহার, যে সুবিধাভোগী, যে রাষ্ট্রযন্ত্রের যত্রতত্র ব্যবহার, এটি মনে হয় কখনোই আওয়ামী লীগের এই দুঃশাসনকে অন্য রাজনৈতিক দল কে এনে তুলনা করার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একক দল, একক কর্তৃত্ব, একদলীয় রাজনীতি, একদলীয় শাসন, এবং আওয়ামী লীগের রাজনীতির ছত্র ছায়ায়, সেটা ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, যুব মহিলা লীগ বলেন এবং আওয়ামী লীগ বলেন, এখানে সব জায়গায় দুর্বৃত্ত এবং সুবিধাভোগীদের একটা আশ্রয়স্থল পরিণত হয়েছে। কারণ আওয়ামী লীগ তার রাজনৈতিক লক্ষ্যভ্রষ্ট হয়েছে, নীতিভ্রষ্ট হয়েছে এবং রাজনৈতিক পথভ্রষ্ট হয়েছে। হওয়ার ফলে যেটা হয়েছে যে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ
বা আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন করলে সবকিছু অবাধে করা যায়, কোনো দায়ে বদ্ধতা থাকে না, এবং রাষ্ট্র ক্ষমতা বল প্রয়োগে দখলে রাখবার জন্য আওয়ামী লীগ আজকে এই ছাত্র সংগঠনগুলিকে যত্রতত্র ব্যবহার করেছে। জি নির্বাচনের নামে প্রহসন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান দখল, ভোট কেন্দ্র দখল, এবং দখল করে নিজের দলকে ক্ষমতায় রাখবার জন্য যা যা করণীয় আপনি তাই এই ছাত্রলীগ দিয়ে করেছেন, যুবলীগ দিয়ে করেছেন। এই করাতে গিয়ে হয়েছে কি, দুর্বৃত্তরা সেখানে আশ্রয় পেয়েছে, প্রশ্রয় পেয়েছে, যার ফলে আওয়ামী লীগের রাজনীতি এখন একটা ধরেন দুর্বৃত্তদের রাজনীতিতে পরিণত হয়েছে। দল হিসেবে এই দায় ক্ষমতাশীল আওয়ামী লীগের। এবং আজকে ছাত্র সংগঠনগুলি, ওই যে আপনি বললেন যে 400-500 হন্ডা নিয়ে চলার যে মহড়া, এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য শিখিয়েছে, এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে তাদের মদত দিয়েছে এবং এখনো পর্যন্ত মদত দিচ্ছে। এবং আওয়ামী লীগ এই মদতের ফলে আওয়ামী লীগও জাতীয় রাজনীতিতে সুবিধা নিতে চেয়েছে এবং নিচ্ছে এবং আগামীতেও নেবে। সেই ধরনের একটা মানসিকতার কারণে কিন্তু আজকে ছাত্র রাজনীতির নামে আমরা ধর্ষক দেখছি, ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজ দেখছি। আপনি ফরিদপুরের একজন ছাত্রলীগের নেতা, এটা শহরের নেতা, 2000 কোটি টাকা পাচারের অভিযোগ। সেন্ট্রাল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির অভিযোগ 1400 কোটি টাকার মাত্র 5-6% চেয়েছে, 84 কোটি টাকা, অতি সামান্য টাকা, এটা দিলে তেমন কোনো সমস্যা নেই। এখন যখন রাজনীতি চলে যায় এবং ধরেন রাজনীতিতে যখন আপনি কি বলবো আপনাকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের যখন প্রত্যক্ষ পরোক্ষ এবং সরাসরি সহযোগিতা থাকে, তখন ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তরা রাজনীতি করবে, এটাই প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের আন্দোলন আমরা দেখেছি, কোটা সংস্কারের আন্দোলন আমরা দেখেছি, এই ছাত্রলীগদের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, করে সেটা দমন করেছে। আমরা দেখেছি শেখ রবিউল আলম, কিন্তু ব্যবস্থাও তো নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, গ্রেফতার হচ্ছে। এই যে পদক্ষেপকে আপনি কিভাবে দেখেন? 12 বছরে পদক্ষেপ নেওয়ার ফলে যদি এখন এই অবস্থা হয়, যেখানে শিক্ষককে নিয়ে ছাত্রলীগের ছেলেরা পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, কার বিচার হয়েছে, কি মামলা হয়েছে? আজকে একজন ধর্ষিত হয়েছে, মিডিয়া এসেছে, আলোচনা হচ্ছে, শত শত ধর্ষণ হচ্ছে, কয়টা বিচার করতে পেরেছেন? আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না করেন এবং ক্ষমতাশীল দলের নেতাদেরকে আপনি যদি সমর্থন দেন, উৎসাহ দেন, এবং তাদেরকে দিয়ে যদি টেন্ডারবাজি করান, তাদেরকে দিয়ে যদি ভোট কেন্দ্র দখল করান উপনির্বাচনগুলিতে, আপনি কয়জনকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, পানিশমেন্ট দিতে পারবেন? পারেননি। আওয়ামী লীগ যখন একেবারেই কোনোভাবে এটাকে হাইড করতে পারে না, এরকম দিয়ে একটা ঘটনা মিডিয়ায় এসেছে বিদায় কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। কিন্তু জাতীয় পর্যায়ে তো আপনি এদেরকে পৃষ্ঠপোষকতা করছেন, অ্যাসিস্ট করছেন সবভাবে, তো আপনি সেই রকমের একটা জায়গা থেকে তো আওয়ামী লীগ বেরিয়ে আসেনি। আওয়ামী লীগ তো বাংলাদেশের সুষ্ঠু রাজনৈতিক চর্চার জায়গাটা উন্মুক্ত করছে না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, কি নির্বাচন হয়েছিল আপনারা জানেন। আবার ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ যদি আপনি করতে যান, অন্যান্য ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা তাদের অধিকার নিয়ে প্রতিবাদ করতে গেলে যদি তাদেরকে বেধড়ক পিটানো হয়, আহত করা হয়, কে করছে? ছাত্রলীগ করছে। আর এগুলি করতে গিয়ে নিশ্চয়ই আপনাকে দুর্বৃত্তদের সহায়তা নিতে হচ্ছে, কারণ রাজনৈতিক চর্চার জায়গাটা তো নেই বিশ্ববিদ্যালয়ে বলেন, শিক্ষাঙ্গনে বলেন। এই যে এমসি কলেজের কথা বলছিলেন, সেখানে অভয়ারণ্য, ছাত্রলীগের ছেলেপেলেরা দুর্বৃত্তরা দখল করে একটা অভয়ারণ্য তৈরি করে রেখেছে। সেখানে কি এখন নজর পড়লো? এর আগে নজর পড়েনি? ওটা একটা শিক্ষা অঙ্গন না? ওখানে একটা নির্দিষ্ট পরিবেশ থাকা উচিত না? ওখানে সাধারণ ছাত্রদের লেখাপড়ার পরিবেশ থাকা উচিত, যে কোনো ব্যক্তি নির্ভয়ে ওখানে চলাচল করতে পারবে ক্যাম্পাসে, সেই পরিবেশ কি আছে? নেই, বিদায় ওখানে দুর্বৃত্তদের আশ্রয় আছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ এটা করেছে, এ দায় আওয়ামী লীগের। এবং বাংলাদেশের রাজনীতিতে আজকে যে দুর্বৃত্তদের পদরচনা, সুবিধাভোগীদের প্রশাসনে, রাজনীতিতে, শিক্ষাঙ্গনে যে পদরচনা দেখছেন অবাধ, এর দায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ এটা ক্রিয়েট করেছে। আপনি বললেন যে দায় আওয়ামী লীগকে নিতে হবে, এই বিষয়টা আমি শুনতে চাই অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, যেমনটি বলছিলেন আমাদের শেখ রবিউল আলম, এই দায় আওয়ামী লীগকে নিতে হবে, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ 52 টিভির দর্শকবৃন্দকে, ধন্যবাদ জনাব তহিদুল হক, সহ আলোচক সরফুজ্জামান শরীফ, অনর্গল বক্তা শেখ রবিউল আলম। আমার বক্তব্যের প্রারম্ভে আমি সুখ প্রকাশ করতে চাই, আমাদের বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যারা মাহবুব আলম কিছুক্ষণ আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার সুখী পরিবারের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের 38 বছরের সভাপতি, জি, মাদার অফ হিউম্যানিটি, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পদকপ্রাপ্ত, বাংলাদেশকে
বিশ্বে গণতন্ত্রের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী আগামীকাল। আমি তার সুস্বাস্থ্য কামনা করি। ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। দেখুন, আমাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা, আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। এটা আমাদের জন্মের কারণে, আমাদের সবার জন্মই ৬৫-৬৮, আমার জন্ম ৬৫। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস গর্ব করি, যে আমরা ৯০-এর একটি গণ আন্দোলন করতে পেরেছি, এবং আমার যারা সহ আলোচক সবাই সেটার অংশীদার ছিলেন। ৫২-এর ভাষা আন্দোলন থেকে এদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনই জাতীয় রাজনীতিকে টেনে নিয়ে যেত। ছাত্র রাজনীতির ইতিহাস গর্ব করার মতো ইতিহাস। আমরা শুধু ৯০-এর একটা অংশে সেখানে শরীক হতে পেরেছিলাম। এখানে যে বক্তব্যটা এসেছে, ২০০১ সালে আমাদের আজকে বলতে হয় যে ছাত্র রাজনীতিকে বিতর্কিত করার জন্য একটি মহল সোচ্চার। কারণ আমরা মনে করি কি জানেন, আগামী বিশ্বে কারা নেতৃত্ব দেবে? আজকে যারা ছাত্র, আমরা যারা ৯০-এর দশকে ৮০-এর দশকে ছাত্র ছিলাম, ছাত্রনেতা ছিলাম, আমাদের মাঝে অনেকেই এখন দেশের অনেক, যে দলে থাকুক না কেন, তারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদেরও প্রায় শেষ দিকে, আর কিছুদিন পর আমাদের পরবর্তী প্রজন্ম দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। যদি সিলেটের কথাটাই বলেন, দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন বন্ধ। শুধু সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে দেখেছেন, শাহবাগ এবং কার্জনালের গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকার কোনো রাস্তা নেই। কার্যত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু বন্ধ। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এখানে ঢোকার। ঠিক একইভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হল সব বন্ধ। এখন যদি এইসব হলে কেউ বিচ্ছিন্নভাবে থেকে, অবৈধভাবে থেকে কোনো কাজ করে থাকে, সেটার দায়িত্ব কে নেবে? আমি যদি সামগ্রিকভাবে বলি, শেখ রবিউল আলম বলেছেন, দেখুন, ১২ বছরের কথা বলবো না, সাম্প্রতিক কালে যেসব ঘটনা দুর্ঘটনা হয়েছে, আপনি লক্ষ্য করে দেখেছেন, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগ থেকে যথাসময় ব্যবস্থা নেওয়া হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সে ৭৫-এর পরে সকাল বিকালের বিচার, রাত্রেবেলা ফাঁসি, সেখানে চলে যেতে হবে। আমরা সেই জায়গায় যেতে চাই না। কারণ আমরা মনে করি বাংলাদেশে এখন আইনের অধিকার আছে, যে কেউ আইনের সুবিধা পেতে হবে। একটি যে কোনো ঘটনায় কাউকে গ্রেপ্তার করলে কিন্তু দোষী প্রমাণিত হয় না, তাকে বিচারের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে সে দোষী। জি, এবার আসুন ছাত্র রাজনীতি। আমরা মনে করি ছাত্ররা নিজেদের অধিকার আদায়ের জন্য বরাবর সোচ্চার ছিল, এবং আমাদের জাতির বিভিন্ন প্রয়োজনে ছাত্ররাই পুরোদা হিসেবে কাজ করেছে। এটার উদাহরণ আমি বলেছি, ৯০-এর স্বৈরশাসন আমরা সম্মিলিতভাবে উৎখাত করতে পেরেছি। দেখুন, আমরা যখন, আমি একটা ছোট্ট চিত্র দিতে চাই, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমি কার্জনালের ছাত্র, তখন আমাদের দাবি ছিল কি? নতুন একটা হল, ক্যাম্পাসে বাস, লাইব্রেরি, এইসব ছিল আমাদের দাবি। পাশাপাশি আমরা প্রতিদিন ক্লাস করতে চাই, অর্থাৎ আমাদের ক্লাসের জায়গার অভাব। দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এক সেন্সে বলি যে বিভিন্ন বিল্ডিং এর সমাহার, এতগুলি ভবন উঠেছে, তার এখন কিন্তু সবগুলি বিভাগ ইন্ডিভিজুয়ালে কাজ করছে। পাশাপাশি দেখুন, বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সার্কুলারে ২৫,০০০ প্রাইমারি স্কুল সরকারি করেছিল। একইভাবে তার কন্যাও একইভাবে ২৪,০০০ প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছে। বাংলাদেশের প্রায়
36,000 হাই স্কুল এখন এমপিভুক্ত। অর্থাৎ আমরা যখন গ্রামে পড়াশোনা করতাম, আমাদের টিচারদের একটাই সমস্যা ছিল, মাস শেষে ওনারা বেতন পান। কলেজেও একই সমস্যা ছিল, মাস শেষে বেতন পান। কারণ বেতনের পয়সা স্কুলের পরীক্ষার ফি দিয়ে তাদের বেতন পরিশোধ করা হতো। করুণাময় কালেও যদি বলি, বাংলাদেশে যারা এমপিভুক্ত তাদের কারো বেতন বকেয়া নেই, তারা কিন্তু বেতন পাচ্ছে। এবার আসুন, আমাদের দেশে প্রত্যেকটা গ্রামের প্রাইমারি স্কুল মোটামুটি পাকা, হাই স্কুল তো এখন 3 তলা থেকে 5 তলা ভবন হচ্ছে। অর্থাৎ এই যে বিষয়টা আরো ভালো দেখুন, হওয়ার আমাদের না, গত ডাকসু নির্বাচন হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন এই ডাকসু 1 বছরে তেমন কোন দাবি উত্থাপন করতে পারে না যে এটা আমাদের প্রয়োজন। না, সেটি কারণ কি? এর পিছনে আপনার কাছে কারণ কি মনে হয়? না, কারণ হলো কি জানেন, এখন জননেত্রী শেখ হাসিনা সরকার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য যে বিষয়গুলি প্রয়োজন, অত্যাবশ্যকীয়, সেগুলোর বাস্তবায়ন করেছে। পাশাপাশি এখন আপনি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যদি একটা হাই স্কুলে যান, সেখানে আপনি একটি ডিজিটাল রুম পাবেন যেখানে কম্পিউটার, ল্যাপটপ সেট করা হয়েছে। এই প্রযুক্তি ওই পর্যায়ে চলে গেছে। এখন করুণাময়কে শুধু ঢাকা শহর না, গ্রামের বিভিন্ন জায়গায় এখন কিন্তু ভার্চুয়ালি নেটের মাধ্যমে তারা ক্লাস করতেছে, এই সুযোগ করেছে। হ্যাঁ, এখন আসুন, আমাদের ছাত্র রাজনীতির আমাদের দাবি থাকতে হবে, সেটা কিন্তু কমে গেছে। কিন্তু এখানে শেখ রবিউল আলম বলেছেন, উনি তো খেয়াল করে দেখেন নাই, আমাদের অনেক ছাত্র নেতাকে বিভিন্ন কাজে থাকার জন্য তাদেরকে পথ হারাতে হয়েছে। অর্থাৎ সরকারি দলে সরকারি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উপমহাদেশে বিরল। আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমরা চাই না শুধু ছাত্র রাজনীতি না, আমাদের জাতীয় রাজনীতিতে কেউ বিতর্কিত করে ফেলবে, অন্যায় করে পার পেয়ে যাবে, এটা জননেত্রী শেখ হাসিনা সরকার কোন অবস্থায় করতে দিচ্ছে না। এটা লক্ষ্য করে দেখবেন। এখন একটা বিচারহীনতার যে রাজনীতি ছিল 75 থেকে 91 সাল, সেখান থেকে তো আমরা বেরিয়েছি। এখন বাংলাদেশে আইনি শাসন চলছে। এর বড় উদাহরণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উনি কিন্তু আইনি সুবিধাটা পেয়েছেন। আইনি সুবিধা পেয়েছেন বলেই উনি আজকে বাইরে আছেন। দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ওনাকে যেটা দিতে পারেনি জননেত্রী শেখ হাসিনার আবেদন করার পর, শেখ হাসিনা কিন্তু সেটা দিয়েছেন এবং উনি কিন্তু বাইরে আছেন। আমরা মনে করি কি, এখানে আমরা 3 জনই ছাত্র রাজনীতি করেছি, এটা আমাদের গর্ব এবং আমরা গর্ববোধ করি যে বিশ্ববিদ্যালয়ের সময় আমরা ছাত্র ছিলাম না, ছাত্র কমে গেছে, হল সংসদে নির্বাচন করেছি, ডাকসু করেছি, এটাই আমাদের গর্বের বিষয়। জি, সেই জায়গাটাকে নষ্ট করুক এটা আমরা হতে পারি, এটা প্রত্যাশা করেন। ধন্যবাদ। এই ব্যাপারে আমরা সচেষ্ট। জি, এই ব্যাপারে সবাই সচেষ্ট। ধন্যবাদ আপনাকে, রিয়াজুল কবির কাউসার। শরীফুজ্জামান শরীফ, নিশ্চয়ই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা কিন্তু আসলে আমরা এটি শুনি, আমরা পড়ি যে অভিভাবক এবং অনেক ছাত্রদের কাছ থেকেও সেটি শোনা যায় যে আই হেট পলিটিক্স, যে পলিটিক্সকে ঘৃণা করে বা পলিটিক্স থেকে দূরে থাকতে চায়। কিন্তু এটি তো ঠিক, যেটি আমাদের শেখ রবিউল আলম, আপনি এবং অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার ভাই বললেন, যে আসলে জাতীয় নেতৃত্বের যে জায়গাটি তৈরি করতে হলে ছাত্র রাজনীতির একটি জায়গা থাকতে হবে। কিন্তু নিশ্চয়ই আপনার শরীফুজ্জামান শরীফ, আপনার মনে আছে আমাদের নির্বাচন কমিশন থেকে কিন্তু এই প্রতিটি দলের যে অঙ্গ সংগঠনগুলো থাকবে কি থাকবে এই ধরনের একটি বিতর্ক কিন্তু কিছুদিন আগেও কিন্তু আলোচনা হয়েছে। সেক্ষেত্রে নিজ নিজ দল সেটি আলোচনা করে সিদ্ধান্তের একটি বিষয় আছে এবং এটি এখনো শুরু হয়নি। এই যে ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের মানে বিমুখতা কিংবা এটা ভয় পাওয়া, যেমন এই যে বলছিলেন আমাদের রিয়াজুল কবির কাউসার, যে তাদের সময় ছাত্রদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে একটি ভবন নির্মাণ যাতে হয়, একটি ছাত্রাবাস যাতে তৈরি হয় এবং যাতে একটি বাস কিভাবে পেতে পারে শিক্ষার্থীরা সহজে যাতায়াত করার জন্য সেটি। কিন্তু এই সময় এসে ধর্ষণ করা ছাত্রদের কোন ধরনের অধিকারের পর্যায়ে গেল, এটি তো আসলে কোনোভাবে বোধগম্য হচ্ছে না। শরীফুজ্জামান শরীফ, আমি দুজনের কথাই শুনছিলাম। কাউসার ভাইয়ের কথা শোনার আগে, মানে শোনার পরে আমি হাসছিলাম এই কারণে, কিছুদিন আগে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী একটু ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ভোট কেন্দ্রে মানুষ কেন যায় না, বলেছেন ভোট কেন্দ্রে যায় না কারণ মানুষ অনেক ধনী হয়ে গেছে, তারা ঘরে বসে টেলিভিশন দেখে এবং সে অনুধাবন করে না যে ভোট কেন্দ্রে যেতে।
কাউসার ভাই যেটি বললেন যে আজকে ছাত্রদের আসলে আন্দোলন করা, রাজনীতি করার কোনো ইস্যু নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে, বাংলাদেশের অন্যান্য জায়গায় সমস্ত সমস্যা। আমি কাউসার ভাইয়ের কাছে একটা অনুরোধ করবো, তিনি আওয়ামী লীগের নেত্রী, তিনি আগামী বৈঠকে তিনি প্রস্তাব করবেন যে ছাত্রলীগের যেহেতু ছাত্রদের কোনো সমস্যা নাই, সুতরাং ছাত্রলীগকে ভেঙে দেওয়া যেতে পারে, এবং তিনি সেই প্রস্তাবটি তার দলের কাছে তুলুন। এতে আজকে তাদেরকে যে নানাভাবে কসরত করে প্রমাণ করতে হচ্ছে যে এই ঘটনাগুলো, নানা রকমের অত্যাচার নিপীড়নের ঘটনাগুলো ছাত্রলীগের পরিচয় দিয়ে যারা করছে, এর দায় যেহেতু ছাত্রলীগের না, এটি প্রমাণ করার জন্য তাদের একটা দীর্ঘ সময় পার হচ্ছে। আমার ধারণা অন্তত এই গ্লানি থেকে তারা মুক্তি পাবেন যদি আওয়ামী লীগ কাউসার ভাইয়ের এই বক্তব্যটি ধারণ করে ছাত্রলীগের কর্মকাণ্ড ভেঙে দেন। কাউসার ভাইয়ের ওই পয়েন্ট থেকে আমি বলবো এই দাবিটি তোলা খুবই যৌক্তিক। দ্বিতীয় জায়গাটি হচ্ছে, আপনি সিলেটের ঘটনাটি আপনি শুনছেন, আজ থেকে 1 মাস আগে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে এই রকমের একটি মামলা হয়েছে। একজন শিক্ষিকা তিনি মামলা করেছেন, তাকে ধর্ষণ। আজ থেকে 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একজন শিক্ষার্থী, তিনি তার ভাইকে নিয়ে প্রবাসে ছিলেন, তিনি দেশে এসেছেন, তাকে নিয়ে ঘুরতে গেছেন, সেখানে তাকে লাঞ্ছিত করা, অধ্যক্ষকে ধরে পানিতে ফেলে দেওয়া। আপনি প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র রাজনীতির পরিচয় দিয়ে যারা নানা রকমের অনাচার করছে, আপনি নিউজগুলো কাটিং করেন, আপনি দেখবেন 100টাই হচ্ছে ছাত্রলীগ তার সাথে যুক্ত। একটি ঘটনা ঘটে, গত কয়েকদিন আগে দেখলাম কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের একজন নেতাকে ছাত্র শিবির পিটিয়েছে। এর বাইরে গত 3 মাস 6 মাসের মধ্যে আপনি যদি দেখেন, কোথাও আপনি পাবেন না যে ছাত্রলীগ এই ঘটনাগুলোর সাথে অন্য কোনো ছাত্র সংগঠন। তাহলে অঙ্ক কি বলে? অঙ্ক বলে যে ছাত্রলীগ এটি করতে সাহস পায় কেন? সাহস পায় এই কারণে, সে যতই বলে যে আমার বন্ধু প্রতিটি সংগঠন আওয়ামী লীগ, না, সে জানে এই কাজগুলো যদি সে করে তাহলে তার পেছনে কেউ না কেউ তাকে প্রোটেকশন দেবে। যেমন সিলেটের ঘটনার পর আপনি দেখেছেন যে কয়েকজন আওয়ামী লীগের নেতা তারা থানায় ছুটে গেছেন, তারা ভিকটিমের কাছে গেছেন, যাতে এই বিষয়টি নিষ্পত্তি করা যায় বা এটি আইন আদালত পর্যন্ত না করে। তাহলে মেসেজটা হচ্ছে এই ধর্ষকের পেছনে আওয়ামী লীগের কেউ কেউ সেখানে যুক্ত হয়। সিলেটে অনেকগুলো উপদল এবং সেই উপদলের এক একজন নেতা আছেন। দেখছেন যে ফরিদপুরে 2000 কোটি টাকা যে ছাত্র নেতাটি পাঠালো। কাউসার ভাই যেটি বলেছেন আমি একমত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চাঁদাবাজিকে কেন্দ্র করে আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে সরিয়ে দিলেন, কিন্তু এই যে ছাত্রলীগের দ্বারা অত্যাচার কি বন্ধ হলো না? তাহলে অঙ্ক দাঁড়ায় হচ্ছে যে আপনি যে সার্জারিটি করছেন এটি কসমেটিক সার্জারি। এই কসমেটিক সার্জারি দিয়ে আপনি ছাত্রলীগের মধ্যে ছাত্রলীগকে ব্যবহার করে অথবা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে যারা এই কাজগুলো করছে তাকে আপনি এই মেসেজটা দিতে পারছেন না যে শোভন রাব্বানির বিরুদ্ধে আওয়ামী লীগ যে অ্যাকশনটি নিয়েছিল এই অ্যাকশনটি সার্বজনীন। গত কয়েকদিন আগে দেখলাম আক্কেলপুরের ওসি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে টেলিফোন করে বলছেন যে তুই ফেসবুকে কেন সরকারের বিরুদ্ধে কথা বলিস, এখনো ছাত্রলীগ তোকে পেটায় নাই, আমি নির্দেশ দিচ্ছি 10 মিনিটের মধ্যে তুই থানায় আসবি। তার মানে হচ্ছে ছাত্রলীগ যে তাকে পিটায় নাই এই ক্রেডিটটা একজন প্রশাসনের কর্মকর্তা তিনি একজনকে জানিয়ে দিচ্ছেন যে দেখছিস ছাত্রলীগ কত দয়ালু। ওই আক্কেলপুর থানার ছাত্রলীগের নিশ্চয়ই আক্কেল আছে যে তারা এই ঘটনাটি স্মরণ রাখবে, ওসি সাহেব তার পেছনে। আমি শেষ করে দিব। আপনি শোভন রাব্বানি, একটু বলি শোভন রাব্বানিকে আপনি কেন সরিয়ে দিলেন? আমাদের রবিউল ভাই বলেছেন যে তাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির অভিযোগ। আচ্ছা, আমি কাউসার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আমি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলাম, আমার বিরুদ্ধে যদি রবিউল ভাই চাঁদাবাজির অভিযোগ করেন বা রবিউল ভাইয়ের বিরুদ্ধে যদি আপনি চাঁদাবাজির অভিযোগ করেন, উনি কি শুধুমাত্র পদ থেকে সরে যাবেন নাকি মামলায় আসামি হবেন?
তাকে গ্রেপ্তার করা হবে। আমরা অসংখ্য ঘটনা দেখছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে যখন আমি বা শেখ রবিউল চাঁদাবাজির মামলা হলে আমি গ্রেপ্তার হব, আর শোভন রাব্বানী যখন শুধুমাত্র তাদের পদ হারাবে, এই যে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের জন্য এক একজনের জন্য এক এক ধরনের রাষ্ট্রীয় ট্রিটমেন্ট, আইনের ট্রিটমেন্ট, এটি বন্ধ তখন অপরাধ না শরীফুজ্জামান শরীফ, আমি একটু অ্যাড করতে চাই। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। জি শরীফ, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা হয় নাই। এখানে আমরা মনে করি কি সংকেত হলে তারা এই ধরনের পদ থাকতে পারবে। রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে না? রাষ্ট্র তো একটা লাশ পড়ে থাকলে বলে না যে কার লাশ পড়ে আছে, কোথায় মার্ডার হয়েছে, আমি খবর রাখবো না। রাষ্ট্র তো বাদী হয়ে মামলা করে, উদাহরণ তো আছে। জি শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ। শেখ রবিউল আলম, আমাদের অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার তার আলোচনায় কিন্তু বলেছেন যে ছাত্র রাজনীতি নষ্ট করার যে পায়তারা সেটি অতীত হয়েছে। আপনার কাছে শুনতে চাই শেখ রবিউল আলম। অতীতে হয়েছে সেটা যেমনটা কিছুটা হলো সঠিক, আবার হয়নি সেটা তো বলা যাবে না, তাই না? কিন্তু এই পর্যায়ে হয়েছে কিনা, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকেই তো আমাদের একটা প্রতিযোগিতা ছিল, একটা ধরেন প্রতিহিংসাও ছিল। কিন্তু এখন জাতীয় রাজনীতিতে যে প্রতিযোগিতার যে প্রতিহিংসা, সেটি কি অতীতে ছিল নাকি? এভাবে কি জাতীয় রাজনীতি ধ্বংস হয়েছে নাকি? এভাবে কি ছাত্র রাজনীতি পতিত হয়েছে নাকি? ওই যে বললেন যে মামলা হওয়া দরকার, মামলা তো করা উচিত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, মামলা তো করা উচিত ছিল সরকারের শোভন এবং রব্বানীর বিরুদ্ধে। করতে পেরেছে নাকি? ভিসি করেছে নাকি? সবাই তো একই জায়গার, ভিসিও আওয়ামী লীগের, ছাত্রলীগও হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ চাইনি মামলা হতো, আওয়ামী লীগ চাইনি মামলা হয়নি, আওয়ামী লীগ চাইনি গ্রেপ্তার হয় নাই। কিন্তু তাতে তো জাতি মুক্ত হয় নাই, বহিষ্কার করেছেন, মুক্ত হয়েছে জাতি। আপনি বলেন তো যে ওই কাউসার ভাই বলছিলেন যে জাতীয় বিষয়ে এখন আর আন্দোলন নাই, এই জন্য ছাত্ররা অলস সময় কাটাচ্ছে, বিদায় কিছুটা ধর্ষণ করে, আবার কিছুটা দু একজনের মার্ডারও করে, সময় তো কাটাতে হবে, আবার কিছুটা চাঁদাবাজিও করে। এখন ধরেন ছাত্রলীগ কাজ নেই, ছাত্র সংগঠন স্ট্রেনথেন করার প্রয়োজন নেই বিধায় এই কাজগুলি করেন, এটা যুক্তি হয়? জি শেখ রবিউল আলম, মানে জি শেখ রবিউল আলম আরেকটি প্রশ্ন, জি যে তার মানে কি আমাদের নির্বাচন কমিশন থেকে যে বিষয়টি নিয়ে একটি আলোচনার প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলোর কাছে, যে ছাত্র সংগঠনের আদৌ দরকার আছে কিনা, কি মনে হয় আপনার কাছে? না, আপনি যদি আমাকে এভাবে বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি যেভাবে চলছে, এই প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি জাতীয় রাজনীতিকে কলুষিত করছে, প্রশ্নবিদ্ধ করছে, এবং আগামী দিনে কোনো সম্ভাব্য নেতৃত্ব তৈরি হবে না, ধর্ষক, খুনি এবং চাঁদাবাজ তৈরি হবে। জাতীয় রাজনীতি এই ছাত্র লীগের রাজনীতি দিয়ে হবে না। তবে বাংলাদেশের ছাত্র রাজনীতির তো প্রয়োজন ছিল এই কারণে যে আমাদের জাতীয় রাজনীতির অনেক নেতারা ছাত্র রাজনীতি করেই এসেছেন, এটি তো সত্য। কাউসার ভাই যেমন বলছিলেন একসময় ডাকসুতে কেন আমরা রাজনীতি করেছি, কেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, কোন দাবি নিয়ে সক্রিয় ছিলাম, সেটি তো সত্য। এখন জাতীয় রাজনীতিতে ক্ষমতাশীল দলের আশ্রয় প্রশ্রয় থেকে যদি এইভাবে ছাত্র রাজনীতি ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ভোট কেন্দ্র দখল, অথবা ধরেন আবিরের হত্যা, আমি বলতেও চাই না এগুলি নিরীহ ছেলেকে হত্যা, কারণ সে দ্বিমত পোষণ করেছে সরকারের বিরুদ্ধে, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। তো এইভাবে যদি ছাত্র লীগকে আওয়ামী লীগ ব্যবহার করে, তাহলে কি ছাত্র রাজনীতি থাকার দরকার তো নেই। আবার ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেন, প্রতিযোগিতার ব্যবস্থা যদি না করেন, বিশ্ববিদ্যালয়গুলিতে চর্চার ব্যবস্থা যদি আপনি না করেন, রাজনৈতিক চর্চার পথ যদি উন্মুক্ত না করেন, সেখানে শুধুমাত্র ক্ষমতাসীন ছাত্রলীগ থাকবে, আর কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে না, ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না, সাধারণ ছাত্রদের কাছে যেতে পারবে না, জনমত গঠন করতে পারবে না। এগুলি যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে আপনি বন্ধ করেন, তাহলে আপনার মধ্যে তো ওই ধর্ষক, খুনি আর চাঁদাবাজি ছাড়া আর কিছু থাকবে না। তাই হচ্ছে। ডেফিনেটলি যদি মেধা দিয়ে ছাত্রদল ছাত্রলীগকে মোকাবেলা করতো, বা ছাত্রলীগ ছাত্র ইউনিয়নকে মোকাবেলা করতো, ছাত্র দলকে মোকাবেলা করতো, তাহলে সেখানে মেধাবীদের লালন হতো, সেখানে প্রজ্ঞাবান ছাত্র নেতাদের বিকশিত হওয়ার সুযোগ ছিল। সেটি তো নাই। আপনি হল দখল করবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করবেন, যত টেন্ডার আছে দখল করবেন, একটা অংশ ভাগ নিয়ে সিনিয়র আওয়ামী লীগের নেতারা দেবেন, আর বাকিটা নিয়ে হচ্ছে আনন্দ ফুর্তি করবেন, হই হুল্লা করবেন, অবৈধ অস্ত্র পাহাড় করবেন, তারপর অস্ত্রের মুখে ঠেকি নিয়ে ধর্ষণ করবেন। তো সেটা যদি হয়, তো তাই হচ্ছে, যা আপনারা দেখছেন, আমরা যা দেখছি তাই হচ্ছে। এই পর্যায়ে নির্বাচন কমিশন যদি ওই উদ্যোগ নেয়, আর ছাত্র রাজনীতিতে যেভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কলুষিত করছে, বিতর্কিত করছে, প্রশ্নবিদ্ধ করছে,
এবং জাতির কাছে যেভাবে একটা মূর্তিমান আতঙ্ক হিসেবে তুলে ধরছে, তাহলে তো জাতি একসময় বলবে যে না, আমাদের ছাত্র রাজনীতি আর দরকার নেই। সে জায়গায় তো আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে। কিন্তু জাতীয় রাজনীতিতে তো ছাত্র রাজনীতির একটা গুরুত্ব আছে, এটা তো অস্বীকার করা যাবে না। কারণ ছাত্ররা কি হয়, মেধার বিকাশ করে, তাদের প্রজ্ঞা হয়, সেই প্রজ্ঞা দিয়ে অধিকার সচেতন হয়, অধিকার সচেতন হয়ে তারা কি করে, জাতীয় স্বার্থে নিজেদের মানে রাজনীতি, নিজেদের অবস্থান, নিজেদের মেধা প্রজ্ঞার একটা বিকাশ ঘটাতে চায়, একটা ধরেন স্বাক্ষর রাখতে চায়। সেই পথ যদি আমরা বন্ধ করে দেই, তো আমাদের ছাত্র রাজনীতি ছাড়া অন্য জায়গা থেকে দায়িত্বশীল নেতা গুলুমিং হওয়ার পথটা তো একেবারে রুদ্ধ, ঠিক না? আমাদের মাঠের রাজনীতি তো ভালো না, সেখানে তো সাহেব। আপনি যদি মাঠের রাজনীতি বলতে চান, আপনি যদি জেলার রাজনীতিতে বলতে চান, ফরিদপুরের দুই ভাই মাত্র 7 বছর রাজনীতি করে 2400 বিঘা জমি কিনেছে, সেটিও তো সুখকর নয়। সিলেটের রতন আওয়ামী লীগের এমপি ছিল 10 বছর, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচন কমিশনে যে হিসাব দিয়েছে 2014-তে, সেই 2008 থেকে 2014-তে সম্পদ বাড়লো 200 গুণ, 500 গুণ, কারো 1000 গুণ। 2014-এর পর 2018 নির্বাচন কমিশনে তারা যে হিসাব দিয়েছে মেম্বার অফ পার্লামেন্ট, 2000 গুণ, কারো 1000 গুণ, কারো 1500 গুণ সম্পদ বেড়েছে। কোথা থেকে আসলে এই সম্পদ? অর্থাৎ আপনি জাতীয় রাজনীতিতে ক্ষমতায় থাকার জন্য দুর্বৃত্তদের লালন করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনে। তো সেরকম একটা প্রক্রিয়া যদি চলে, তাহলে আপনি তো ছাত্র রাজনীতি ও যদি আমরা বন্ধ করে যাই বা বিতর্কিত হয়ে যায়, স্থানীয় রাজনীতি, জেলা লেভেলের রাজনীতি, মূল দলের রাজনীতি, মূল সংগঠনের রাজনীতিও যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিটা থাকবে কিভাবে? আর বাংলাদেশের মানুষ আস্থাটা রাখবে কোথায়? আওয়ামী লীগের যদি সুমতি হয়, আমি এক বাক্য দিয়ে শেষ করবো, আওয়ামী লীগ যদি সঠিক ট্র্যাকে ফিরে আসে, তার যদি সুমতি হয়, সে যদি জনগণের উপর আস্থা রাখে, সে যদি জনবান্ধব সরকার হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির পথ যদি উন্মুক্ত করে এবং গণতান্ত্রিক ভাবে যদি জনমানুষের কাছে দায়বদ্ধ হয়, ডেফিনেটলি এই সমস্যার সমাধান হবে। আর সেটি যদি না হয়, তাহলে এই আওয়ামী লীগের রাজনীতির থেকে এবং শাসন থেকে দুর্বৃত্তই তৈরি হবে, ছাত্রলীগের নামে, যুবলীগের নামে, যুব মহিলা লীগের। শেখ রবিউল আলম জি, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। আমাদের শেখ রবিউল আলম যেমনটি বলছিলেন যে ছাত্র রাজনীতির যে পথ বা চর্চার জায়গাটি আসলে উন্মুক্ত নেই বলে এরকম একটি অবস্থা তৈরি হচ্ছে। আমি যদি তার কথার যে অন্তর্নিহিত বক্তব্য যদি বুঝে থাকি, যে আসলে এই সময় অধিকাংশ ক্যাম্পাসগুলোতে সরকারি ছাত্র বর্তমান ক্ষমতাসীন দলের যে আধিপত্যের জায়গাটি রয়েছে, এটিকে উন্মুক্ত যে নেই, বা যেমনটি তিনি বলছিলেন যে এই কারণে কি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন, এমনটি মনে করেন কিনা? ধন্যবাদ। আমি প্রথমে শরীফুজ্জামান শরীফের একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। জি বলুন। আমি প্রথমে বলেছি যে আমি আমার জীবনের সবচেয়ে গর্ব করার বিষয় হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমি শরীক হতে পেরেছিলাম, এটা আমার গর্বের বিষয়। হ্যাঁ, ছাত্র রাজনীতি বন্ধ করার কোনো প্রস্তাব আমি দিতে পারি না, দেব না। আমি হয়তো ব্যক্তিগতভাবে একসময় রাজনীতি নাও করতে পারি, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, পারিবারিক কারণে, কিন্তু রাজনীতি চলবে। কারণ আমরা মনে করি, আমি আগেও বলেছি, আমাদেরকে আগামী প্রজন্মের নেতা তৈরি করতে হবে, এটা ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কেন ব্যুরোক্রেটে সরাসরি কেউ সচিব হয় না, সহকারী সচিব থেকে সচিব হয়। শেখ রবিউল আলম অনেকগুলো কথা বলেছেন। দেখুন, ছাত্র দলের একটা পিক আওয়ার ছিল, যার ভিকটিম ছিলাম আমরা, বিশেষ করে আমরা যারা কার্যনলে ছিলাম। তখন কারা কারা ছাত্র দল করতো, এটা অবশ্য এখন বললে আপনারা অনেকেই মনে করবেন সিনেমার শুটিং। আমাদের কার্যনলে এমন একটা অবস্থা ছিল, ছাত্রদলের দুই গ্রুপ গোলাগুলি না করলে আমাদের ঘুম আসতো না। অর্থাৎ দুই পক্ষ গোলাগুলি করতো, ওই গোলাগুলির পরে আমরা ঘুমাতাম। আজকে অনেকে জীবিত নেই। আমার অনেক কাছের বন্ধু বান্ধব আমার ডিপার্টমেন্টের বা যাদের সাথে আমরা হাল সংসদে নির্বাচন করেছি, তারা অনেকে জীবিত নেই। আর যারা আছেন জাতীয় নেতা, আমি নাম বলবো না, তারা কোথায় আছেন ছাত্র দলের সাবেক নেতাকে বলতে পারেন না। আমার ডিস্ট্রিক্টে দু একজন আছেন। অর্থাৎ দেখেন, আমাদের আওয়ামী লীগ, ৭১ বছরের আওয়ামী লীগ কিভাবে কোথায় জন্ম নিয়েছিল, জি, বিএনপি কিভাবে কোথায় জন্ম ছিল সবাই জানে।
ঠিক একইভাবে আজকে ছাত্রদল হয়তো তার নিশানা ধরে রাখতে পারছেন, যার জন্য এই কথাটা বলতে চাচ্ছে। আমরা মনে করি ছাত্রলীগ যুগে যুগে ছাত্রদের অধিকারে আন্দোলন করেছে, লড়াই করেছে, আগামী দিনের জন্য তারা স্বপ্ন বুনন করবে, এই কাজে আমরা সহযোগিতা করব। আরেকটি কথা বলতে চাই, নির্বাচন কমিশনের একটি ঘোষণা নিয়ে কথা হয়েছিল, তখন আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠন যার যার নিজস্ব গঠনতন্ত্র চলে। হ্যাঁ, আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেনে চলি, কিন্তু প্রত্যেকের আলাদা গঠনতন্ত্র, আলাদাভাবে কাউন্সিল হয়, আলাদাভাবে সাবজেক্ট কমিটি বা ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন হয়। আমরা কিন্তু ধরে রেখেছি, এবং আপনি লক্ষ্য করে দেখবেন আওয়ামী লীগ থেকে শুরু করে আমাদের যত অঙ্গ সংগঠন আমরা কিন্তু যথাসময়ে কাউন্সিল করার চেষ্টা করি। হ্যাঁ, 90-এর পরে স্বৈরাচার আন্দোলনের সময় কিছুদিন আমরা সেটা করতে পারি, কিন্তু আমরা সেটা ধরে রাখি। অর্থাৎ নেতা বানানোর যে বিষয়টা, এটা আমরা চালিয়ে যেতে চাই। কারণ আমি প্রথমেই বলেছি, কেউ সারা জীবন থাকবে না, পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, দেশ এগিয়ে যাবে, আমাদের পছন্দ করতে হবে। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ এই বিশ্বের এই বাংলাদেশের এমন কোনো আন্দোলন সেখানে ছিল না। আমরা যদি নতুনপক্ষে ধরে নেই যে সারা বাংলাদেশে এখনো 40 থেকে 50 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী আছেন, সমর্থক আছেন, বিশ্ববিদ্যালয়, কলেজ। হ্যাঁ, আপনারা বলতে পারেন, শেখ রবিউল আলম বলেছেন, সরওয়ার শরীফও বলেছেন যে একটি বিচ্ছিন্ন ঘটনা তারা করছে, কিন্তু লক্ষ্য করে দেখেছেন সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আরো যে একটি ঘটনা বলেছেন, আমি নাম বলবো না, তাদের বিরুদ্ধে মামলা হয়নি, আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মামলা শেষ না প্রমাণিত না হওয়া তো তা দোষী বলা যাবে না। কারণ আমার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, অভিযোগ প্রমাণ হতে হবে, কিন্তু আমরা কিন্তু সবাইকে আইনের আওতায় এনেছি, সে আমাদের যে পর্যায়ের যে সংগঠন অঙ্গ সংগঠনের সদস্য বা নেতাই হোক না কেন। হ্যাঁ, আপনারা অনেকগুলি নাম বলেছেন, তারা কারা সেটা আমরা দেখেছি, কিন্তু এটা তো ঠিক, সরকারি দলের নেতাদের বিরুদ্ধে অভিযান, এবং সে অভিযানে কি দেখলাম আমরা, কারা এই অপকর্মগুলি করেছে। কিন্তু আমরা, আমাদের দল, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোণঠাবোধ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা সবাই আইনের আওতাধীন আছে, বিচারাধীন আছে, অনেকের সাজা হয়েছে। আমরা কিন্তু এই ধারাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যে কেউ অন্যায় করে পার পাবে না, যে যেই পদে থাকুন। যেহেতু আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠনের কর্ণধাররা সেটা পারে নাই, তাদেরকে আইনের আওতায় আসতে হয়েছে। আমাদের অনেক এমপি, অনেকের বিরুদ্ধে দুদকে মামলা হচ্ছে, এবং যে কোনো পর্যায়ে মামলা কিন্তু নিচ্ছে। অর্থাৎ আইন সবার বেলায় প্রযোজ্য, এটা কিন্তু আমাদের সরকার এনশিওর করেছে। অর্থাৎ অন্যায় করে কেউ পার পাবে না, পাচ্ছে না। কিন্তু দেখুন, সামাজিক কারণে, পারিবারিক কারণে বা বয়সজনিত কারণে অনেকগুলি ঘটনা ঘটে, সেই ঘটনাগুলি রাজনীতিতে আলোচনা করা। হ্যাঁ, যদি সেগুলির ব্যবস্থা না নেওয়া হতো তাহলে একটা কথা ছিল, আইনি ব্যবস্থা যথাসময়ে যথাভাবে নেওয়া হচ্ছে। এবং দেখুন, আরেকটা কথা বলতে চাই, সাম্প্রতিককালে বুয়েটে যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা কিন্তু একদিন পরে সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ রবিউল আলম আমার সাথে একমত হবেন কিনা, বুয়েটে যখন একটা ছাত্রী নিহত হয়েছিল, সে আসামিদেরকে দীর্ঘদিন পাওয়া যায় নাই, এখনো জেলের মধ্যে, আপনি জানেন না সর্বশেষ। না, তখন পাওয়া যায় নাই, তখন পাওয়া যায় নাই, দীর্ঘদিন পাওয়া যায় না। কিন্তু আমরা কিন্তু মাঝখানে পড়ে গিয়েছিল গ্রুপের পরিকল্পিত হত্যা না, কিন্তু আমরা কিন্তু একদিন পরে আসামি ধরার চেষ্টা করেছি। এবং আজকে দেখেন, সিলেটের ঘটনা আসামিদেরকে আজকে মাধবপুর থেকে ধরা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে, এবং অন্যান্য জেলা থেকে ধরা হয়েছে, ছাতক থেকে, হবিগঞ্জ থেকে এসব আসামিদের পিক করা হয়েছে। অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জি, আমরা আর কি করতে পারি বলেন? জি, ধন্যবাদ। আমরা আইনের ব্যবস্থা সমুন্নত করেছি, জি, এবং যারা ভিকটিম তারা আইনের সুযোগটা পাচ্ছে। ঘটনা দুঃখজনক, আমরা স্বীকার করি, কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে, আমাদের তিনজন বক্তা, আপনারা তিনজনই নানাভাবে নানা দিক থেকে আলোচনা করলেন। আমরা
আলোচনায় যদিও সমাধানের বিষয়গুলো ছিল, তারপরেও স্পষ্ট করে একটু শুনতে চাইবো যে ছাত্র রাজনীতিকে আরো ভালো করা, আরো কার্যকরী ছাত্র রাজনীতি জাতিকে উপহার দেওয়ার ক্ষেত্রে এই যে আলোচনা সমালোচনা রয়েছে, এই আলোচনা সমালোচনা থেকে মুক্ত করে একটি, আমরা যদি বলি অনেক ক্ষেত্রে যে একেবারে নিষ্পাপ ছাত্র রাজনীতি হয়তো হবে কিনা আমি জানি না, কিন্তু একটি কার্যকরী ছাত্র রাজনীতিকে আমরা কিভাবে জাতিকে উপহার দেওয়া যায় এই বিষয়ে আপনাদের পরামর্শ শুনবো খুব সংক্ষেপে। তিনজনে খুব সংক্ষেপে বলবেন। প্রথমে শরীফুজ্জামান শরীফ। প্রথম জায়গাটি যেটি বলা দরকার ছাত্র রাজনীতি নিয়ে আপনি যে প্রশ্নটি তুলেছেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যা হচ্ছে, বিভিন্ন জায়গায় যা হচ্ছে, সারা দেশে যা হচ্ছে, এর দায় ছাত্র রাজনীতির নয়, এর দায় সরকারের, এর দায় সরকারি সংগঠন ছাত্র। আজকে সকালবেলায় আপনি হয়তো ইতিমধ্যেই গণমাধ্যমে দেখেছেন, ঢাকা শহরে ছাত্ররা, শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করেছে, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃত্বে এই ঘেরাও মিছিল হয়েছে, কারণ করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে বেতন ভাতা বেড়েছে, এটি একসাথে পরিশোধ করা অনেকের পক্ষে সম্ভব নয়। ছাত্র ইউনিয়ন দাবি তুলেছে এই বেতন ভাতা এটি মাফ করে দিতে হবে, এবং সেই দাবি নিয়ে তারা শিক্ষা ভবন ঘেরাও করেছে। এটিই হচ্ছে ছাত্ররা। এই ছাত্র রাজনীতিকে আমরা কোনোভাবেই এমসি কলেজের রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করা দুর্বৃত্তদের কাছে মুখোমুখি দাঁড় করাতে চাই না। আমরা ওই শিক্ষার্থীদের পাশে পক্ষের যে আন্দোলন, এই ছাত্র রাজনীতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা যেমনি ভাবে এমসি কলেজের এই দুর্বৃত্তদেরকে ঘৃণা করব, সরকারের প্রোটেকশনে এই ঘটনাগুলো ঘটে এটার জন্য সরকারের নিন্দা করব, সরকারের উপরে চাপ দিব। একই সঙ্গে কক্সবাজারে করোনা কালে শিক্ষার্থীরা মানুষের কাছে ছুটে গেছে। এই মুহূর্তে আপনি হয়তো খোঁজ দিয়ে দেখবেন, কক্সবাজার সমুদ্র সৈকতে সেখানে ছাত্র ইউনিয়নের কর্মীরা স্পেশাল টিম করেছে, যাতে সমুদ্র সৈকতকে এই যে দূষিত করা হচ্ছে, ভলান্টারি সার্ভিস দিচ্ছে সেটিকে পরিচ্ছন্ন রাখার জন্য। এই যে ক্ষীণ ধারাটি, এই ক্ষীণ ধারাটিকে বড় করার জন্য সহযোগিতা সমর্থন করা, এটিও আমাদের একটি কাজ, আমাদের একটি নৈতিক দায়িত্ব, আমাদের সেই দায়িত্ব। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম। আমি বলছি যে ছাত্র রাজনীতিকে যদি বিশুদ্ধ করতে হয় বা পরিশুদ্ধ করতে হয় বা গ্রহণযোগ্য করতে হয়, এখনো সময় আছে। এবং তার জন্য হচ্ছে যে এটা ছাত্র রাজনীতির কোনো সমস্যা না, আমাদের জাতীয় রাজনীতিতে একটা দৈন্যদশা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে একক আধিপত্য, একক কর্তৃত্ব, একক ক্ষমতা তারা আপনার যেটা ভোগ করতে চায়, এবং অন্যান্য রাজনৈতিক দলকে দমন পীড়নের মাধ্যমে মোকাবেলা করতে চায়, রাজনৈতিক চর্চার পথটা রুদ্ধ করেছে জাতীয় রাজনীতিতে। সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগ এবং ক্ষমতাশীল দল বেরিয়ে আসে, নিশ্চয়ই আমাদের ছাত্র রাজনীতি যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা সম্ভব, মেধার ভিত্তিতে করা সম্ভব, এবং ক্যাম্পাসগুলিতে সকল দলের সহ অবস্থান, সকল ছাত্র সংগঠনের সহ অবস্থান যদি নিশ্চিত করা যায়, এবং নিয়মিত যদি সেখানকার আপনার সংসদ নির্বাচনগুলি হয়, সাধারণ ছাত্ররা যদি রাজনীতি করার সুযোগ পায়, মেধাবী ছাত্ররা যদি রাজনীতির প্রতি আকৃষ্ট হয়, তাহলে আমার মনে হয় যে আমরা ছাত্র রাজনীতি এখনো পরিশুদ্ধ করতে সফল হব। বাট ক্ষমতাসীন আওয়ামী লীগের যদি জাতীয় রাজনীতিতে এই দখলদারিত্ব বজায় রাখতে চায়, ক্ষমতা লোভিতা কাজ করে, ক্ষমতা দখলের মানসিকতা থাকে, তাহলে তাদের ছাত্র এবং ছাত্র নামের দুর্বৃত্তদের উপর নির্ভর করতে হবে। ছাত্র নামের দুর্বৃত্তদের উপর যখন জাতীয় রাজনীতি নির্ভর করবে, সেই ছাত্র রাজনীতি কল্যাণকর হতে পারে না, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না এবং পারবেও না। আমার বিশ্বাস ক্ষমতাসীন আওয়ামী লীগ পথভ্রষ্ট হয়েছে গত 12 বছরে। তারা জাতীয় স্বার্থে সেটা অনুধাবন করে জাতীয় রাজনীতি উন্মুক্ত করবে, জাতীয় রাজনীতি আপনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবে। নিশ্চয়ই পাশাপাশি ছাত্র রাজনীতিও আমাদের কাছে পরিশুদ্ধ হবে, গ্রহণযোগ্যতা পাবে। জি, ধন্যবাদ শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ বক্তব্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। দেখুন, শেখ রবিউল আলম এর কাছে একটা কথা বলতে চাই, আগেও বলেছি, 90-এর দশকে যেসব ছাত্রদল নেতারা ক্যাম্পাস কাঁপাতেন, তারা কোথায় আছেন আমি যদি নাম ধরে বলি, যেহেতু অনেকেই আমি চিনি, অনেকের অবস্থান জানি, তারা জাতীয় রাজনীতির অবস্থান রাখতে পারছেন। হ্যাঁ, আপনারা ছাত্রলীগ অনেক কথা বলেছেন। গত 6 মাস করোনাময় কালে আমাদের সাংগঠনিক রাজনীতি বন্ধ, আমাদেরও বন্ধ, ছাত্রলীগ অনশনের বন্ধ। লক্ষ্য করে দেখেছেন সারা বাংলাদেশে এই ছাত্রলীগ
ক্যাম্পাস বন্ধ, কৃষকের ধান কেটে দিয়েছে, ধান বাড়িতে নিয়ে গিয়েছে, করুণাময়কালে মানুষের পাশে দাঁড়িয়েছে। এটাই রাজনীতি। ক্যাম্পাস বন্ধ করতে হবে, অর্থাৎ ছাত্রলীগ করেছে। কখন কি করতে হবে? ৭১ ছাত্ররা ক্যাম্পাস থেকে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিল, কোনো ট্রেনিং ছিল না। আমরা তো মনে করি করুণাময়কালে এটাই বড় কাজ, সেটা করেছে ছাত্রলীগ। যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রদের সাথে রাজনীতি করতে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে চায়, তাদের প্রাপ্যতা নিশ্চিত করতে চায়, এবং আওয়ামী লীগ সেটাকে সম্মান করতে চায়। কারণ আওয়ামী লীগ এদেশের জনগণের পাশে বরাবর ছিল, সুখে দুঃখে, আন্দোলনে, লড়াই সংগ্রামে। আজকে দু একটি দল তাদের অবস্থানগত কারণে কোথাও দাঁড়াতে পারছেন না। সেটা যদি শক্ত না করেন, তাহলে এদেশের জনগণও আপনাদের পাশে থাকবে না। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা টানা 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতা আছেন বলেই আমরা বাংলাদেশকে, 50 বছরের বাংলাদেশকে অনেক কিছু উপহার দিতে পারছি, যেগুলো একসময় আমাদের শুধু স্লোগান ছিল। এই কাজগুলো আরো 20 বছর আগে হতে পারতো, হয়নি। এবং করুণাময়কালে সেই কাজগুলি চলছে। আমরা মনে করি ছাত্র সংগঠনগুলো তাদের অবস্থান থেকে কাজ করে যাবে, ছাত্রলীগ সেটা করবে। আমরা যেন সেই ট্র্যাপে পা না দিই, ছাত্রদের ছাত্র রাজনীতি করা দরকার নেই, ছাত্রদের বন্ধ করে দেওয়া হোক। এটা কিন্তু একটি দল এক সময় বলেছিল, এবং কিছুদিন তার অঙ্গ সংগঠনকে বন্ধ রেখেছিল। এটা আমরা জানি, আমরা সেটা করতে চাই। আমরা হয়তো করোনাময় একটু পরিস্থিতি উন্নতি হলেই সবগুলি ক্যাম্পাস করে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এবং আগের পরিবেশে ফিরে যাবে। আমরা ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো, এবং সম্মান জানাবো। কারণ তারাই আগামী দিনে এই দেশের প্রতিনিধিত্ব করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এদের সাথে থাকতে চাই। একটি বিচ্ছিন্ন ঘটনাকে উদাহরণ দিয়ে তাদেরকে বিতর্কিত করা, ছাত্রদের বিতর্কিত করা, এ থেকে আমাদের সরে আসতে হবে। ধন্যবাদ। জয় বাংলা। জি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, এই প্রত্যাশা রেখে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে শেখ রবিউল আলম, শরীফুজ্জামান শরীফ এবং অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 52 টিভির সাথেই থাকুন।